জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকতে বস্তা ভরে ঘুষের টাকা ঢুকত আসাদুজ্জামান খান কামালের বাসায়। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস থেকে আসতো এসব ঘুষের টাকা, সেখানেই ভাগবাটোয়ারা হতো সেগুলো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। আর্থিক কেলেঙ্কারিতে জড়িত হলেও তাকে গ্রেফতার করা হয় হত্যা মামলায়। শেয়ার বাজার ও ব্যাংকিং খাতে কেলেঙ্কারির মূল হোতা তিনি। শেষ পর্যন্ত সেই সালমান এফ রহমান দাড়ি কামিয়ে, চুলে রং দিয়ে, লুঙ্গি পরে সদরঘাটের লেবার সেজেও কিন্তু রক্ষা পান নাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকতে বস্তা ভরে ঘুষের টাকা ঢুকত আসাদুজ্জামান খান কামালের বাসায়। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস থেকে আসতো এসব ঘুষের টাকা, সেখানেই ভাগবাটোয়ারা হতো সেগুলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আসা একটি প্রতিবেদনে এমন তথ্য পেয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঝুঁকি এড়াতে এসব অবৈধ অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। একবার প্রতিমন্ত্রী, তারপর দুইবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান খান কামাল। টানা 3 বার এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার রেকর্ড নেই আর কারো। দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো টু শব্দ না হলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে প্রতিবেদন। দুদকে আসা প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় বস্তা বস্তা টাকা ঢুকত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে আসতো ঘুষের টাকা। টাকা তোলার কাজে মূল ভূমিকা পালন করতেন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাস। জেলায় পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন ৮০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র। এতে জড়িত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর এপিএস মনির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন সহ বেশ কয়েকজন। প্রতিবেদন অনুসারে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি হলেই মন্ত্রীর দপ্তর থেকে পাঠানো হতো তালিকা, সে অনুসারে হতো নিয়োগ। দুদক সচিব জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে আসা প্রতিবেদন যাচাই করার পর বৃহস্পতিবার তারা 5 সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছেন। জননিরাপত্তা বিভাগ থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এবং তার সাথে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে এসেছে। দুর্নীতি দমন কমিশন কর্তৃক এই অভিযোগটি যাচাই বাছাই করা হয়েছে এবং প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে বলে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই 5 সদস্য বিশিষ্ট কমিটি এই বিষয়টি সার্বিকভাবে অনুসন্ধান করে দেখবেন এবং পরবর্তী সিদ্ধান্ত ওই অনুসন্ধানের প্রাপ্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে গ্রহণ করা হবে। দুদকের দায়িত্বশীলরা বলছেন, ধাপে ধাপে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রী এবং এমপির বিরুদ্ধে শুরু হবে অনুসন্ধান কার্যক্রম। সেই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিবর্গের পাশাপাশি আমলা ও পুলিশের বিরুদ্ধেও চালু হবে দুদকের অনুসন্ধান ফাইল। এর মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে বড় অভিযানে নামছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। আর্থিক কেলেঙ্কারিতে জড়িত হলেও তাকে গ্রেফতার করা হয় হত্যা মামলায়। শেয়ার বাজার ও ব্যাংকিং খাতে কেলেঙ্কারির মূল হোতা তিনি। 15 বছর ধরে বরাবরই আলোচনায় ছিলেন। বর্তমানে দেশের এই দুই খাতই বিপর্যস্ত। অনেকেই সালমান এফ রহমানকে বাংলাদেশের ঋণ খেলাপির জনক হিসেবে আখ্যা দিয়েছেন। সালমানের বেক্সিমকো গ্রুপ জনতা ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নেয়। সেই ঋণের পরিমাণ ছিল রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির পরিশোধিত মূলধনের চেয়ে 9 গুণ বেশি। বহু কাজের একটা উদাহরণ মাত্র। খেলাপি ঋণ পুনঃতফসিল করার জন্য নতুন নিয়ম তৈরি করতে নিয়ন্ত্রকদের বাধ্য করেছেন। 2014 সালে তারল্য সংকট দেখিয়ে সোনালী ব্যাংক থেকে নেওয়া বেক্সিমকো ঋণ পুনঃতফসিল করেন। 2001 থেকে 2008 সাল পর্যন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঋণ সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ, পূর্ববর্তী 3 বছরের 800 কোটি টাকা ব্যাংক ঋণ পরিশোধ, 2013-14 সালে দীর্ঘ অবরোধ ও শাটডাউনের কারণে ঘটা অর্থনৈতিক বিপর্যয়কে দায়ী করেন। ওই সময় 7টি ব্যাংক থেকে 5,245 কোটি টাকা ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে দেয়া এক চিঠিতে বেক্সিমকো টিকে থাকতে জরুরি ভিত্তিতে ঋণ পুনঃতফসিলের আহ্বান জানিয়েছিলেন।
ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণদাতারা ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে মামলা করতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেক্সিমকো বিচলিত হয়নি, সেটাও তাদের পরবর্তী কর্মকাণ্ড থেকে বোঝা যায়। সোনালী ব্যাংক বেক্সিমকোর 1070 কোটি টাকা ঋণ পুনঃতফসিল করেছে। 2017 সালে ঋণ গ্রহীতার 6 কিস্তি পরিশোধের বাধ্যবাধকতা থাকলেও বেক্সিমকো দিয়েছে মাত্র 2টি কিস্তি, আর 2017 সালের ডিসেম্বরের শেষের দিকে তা খেলাপিতে পরিণত হয়। এরপরেও সোনালী ব্যাংক সুবিধা প্রত্যাহার করেনি, এমনকি মামলাও করেনি। বিধ্বস্ত করেছে ডিভেঞ্চার মার্কেটটিও। বেক্সিমকো 1994 থেকে 95 সালে 10 বছর মেয়াদে 4টি ডিভেঞ্চার ইস্যু করে। 2004 ও 2005 সালে তাদের মেয়াদ শেষ হলেও 2021 সাল পর্যন্ত বিনিয়োগকারীদের অর্থ পরিশোধ করা হয়নি। ওই বছরই সুকুক বন্ড ইস্যু করার প্রস্তুতি নিচ্ছিল বেক্সিমকো। ঋণখেলাপি ইস্যুতে সমালোচনার মুখে পড়ে। নির্ধারিত সময়ের 15 বছর পর ওই টাকা পরিশোধ করেছে সংস্থাটি। সালমানের বেক্সিমকো 2021 সালে দেশের সবচেয়ে বড় সুকুক ইস্যু করে, যার মাধ্যমে 3000 কোটি টাকা আয় করে। কোনো ব্যাংক ও নন ব্যাংক এই বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী ছিল না। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে অন্তত দুবার বিনিয়োগের সময় বাড়াতে হয়েছে। ব্যাংকগুলোকে সুকুকে বিনিয়োগের অনুমতি দিয়ে সার্কুলার জারি করতে কেন্দ্রীয় ব্যাংকে বাধ্য করেন। এরপর সালমান কয়েকটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে তার কোম্পানির সুকুকে বিনিয়োগ করতে বলেন। শেষ পর্যন্ত সেই সালমানের রহমান দাড়ি কামিয়ে চুলে রং দিয়ে লুঙ্গি পরে সদরঘাটের লেবার সেজেও কিন্তু রক্ষা পান নাই। কি হবে টাকা দিয়ে? আজকে সালমানের রহমানের মতো এত হাজার হাজার কোটি টাকার মালিক কয়েক লক্ষ কোটি টাকা শেয়ার বাজার থেকে ব্যাংক থেকে লোপাট করেছে। শেষ পর্যন্ত সেই সালমানের রহমান দাড়ি কামিয়ে চুলে রং দিয়ে লুঙ্গি পরে সদরঘাটের লেবার সেজেও কিন্তু রক্ষা পান নাই। সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, শেখ হাসিনার সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, বিনুর ভয় নাই, রাজপথ ছাড়ি না, এই রাজপথ ছাড়ি না। সালমানের প্রমাণ পায় নাই, দুর্দান্ত প্রতাপশালী আইনমন্ত্রী পায় নাই, ডিজিটাল ক্র্যাকডাউন চালানো জুনায়েদ আহমেদ পলকরা পায় নাই, কেউ রেহাই পাবে না। যে যেই গর্তে লুকিয়ে থাকেন সবাইকে গর্ত থেকে বের করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা পরিষ্কারভাবেই বলেছি, কাওয়া কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের এমপি মন্ত্রী, বিভিন্ন জেলা উপজেলার সভাপতি সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, ভোট ডাকাতি থেকে শুরু করে অর্থ পাচার, লুটপাট এবং জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, তালিকা করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, বহুমত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানে ভিন্ন মত নিষিদ্ধ হওয়া নয়। এই যে সালমানের প্রমাণ কিংবা আনিসুল হকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, ধানমন্ডি একটি হত্যাকাণ্ড। ধানমন্ডির এরকম হত্যাকাণ্ড মানে অদৃশ্য কিংবা প্রমাণ নাই, এই সমস্ত মামলায় তাদেরকে কিন্তু সাজা দেওয়া ডিফিকাল্ট হবে। তখন কিন্তু আইনের ভাগ ঠোকর দিয়ে তারা বেরিয়ে যাবে। কাজেই গত সরকার যেটা করেছিল, গায়েবী মামলা, ভিত্তিহীন মামলা নয়, সুস্পষ্ট তথ্য প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই যেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, আমরা সেই আহ্বান জানাচ্ছি। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের রুট লেভেলের নেতা কর্মীদেরকে বলবো, আপনাদেরকে আগেও বলেছি, যারা আওয়ামী লীগ করেছেন চুপচাপ থাকুন। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দল এই দেশে কখনো রাজনীতির সুযোগ পাবে না। ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ করা হবে। আপনারা যদি ওই যে বরগুনা কিংবা গোপালগঞ্জে ওই যে যারা লাফালাফি করছে তাদের মতো আস্ফালন দেখানোর চেষ্টা করেন, যেটা গণঅভ্যুত্থানের সরকার এখন পর্যন্ত পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় নাই, কাজেই দুর্বৃত্তদেরকে প্রতিহত করা জনগণের দায়িত্ব। তাহলে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যদি দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে গণধোলাই দেওয়া আপনাদের দায়িত্ব।